মালা দেবী তার দুই ছেলে প্রীতম সোহম এবং দুই বৌমা পিঙ্কি ও দিশানিকে নিয়ে বাস করে। আর তার দুই বৌমা ভীষণ পরিমাণে পিএনপিসি করে, ফলে তাদের সংসারে কোনো মন থাকে না। অর্থাৎ তারা সবসময় পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে। তারা সবসময় এর নামে তার নামে, এর পেছনে তার পেছনে নানান রকম আকথা কুকথা বলে বেড়ায়। আর সেই জন্য সকলের কাছেই তারা সবসময় ফেসে যায়। আর তারা ভালো করেই জানি পরনিন্দা পরচর্চা করা একেবারেই ঠিক নয়, কিন্তু এরকম পিএনপিসি করা হলো তাদের একটা রোগ। আর পিএনপিসি করতে না পারলে তাদের যেন পেটের ভাত হজম হয় না। একদিন তারা দুই বৌমা মিলে বাজারে গেছে, এমন সময় তাদের সঙ্গে মালতী দেবীর দেখা হয়। মালতী কাকিমা, তুমি কি জানো তোমাদের পাশের বাড়ির ওই জটা আছে না, ওই জটার মেয়ে কালকে রাত্রিবেলা একটা রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। হাই হাই, সে কি কথা! তাই আমি ভাবি কালকে রাত্রের পর থেকে ওই বদমাইশ মেয়েটাকে আর দেখতে পেলাম না কেন। প্রত্যেক দিন সকালবেলা মা আর মেয়ে দুজনে মিলে ঝগড়া করে, কিন্তু আজকে তোদের বাড়ি পুরো নিস্তব্ধ। আরে নিস্তব্ধ হবে না কেন? কালকে যখন রাত্রিবেলা আমি আর দিদি ঘুমাতে যাব, তখন দেখি হঠাৎ করে একটা রিক্সাওয়ালা প্যাপু প্যাপু এরকম আওয়াজ করছে। আর সেই আওয়াজ শুনে আমরা ছুটতে ছুটতে বারান্দায় গেলাম। তারপর কি দেখলাম জানো? দেখলাম জটার মেয়ে পিঙ্কি একটা লাল রঙের ঝিকিমিকি টুম্পা বেনারসি শাড়ি পরে সেজে গুজে ব্যাগ নিয়ে ফটাস করে রিক্সায় উঠে পড়লো আর বলল, চলো সোনা, আমরা বিয়ে করে নিই, না হলে আমাদের সম্পর্ক কেউ মানবে না, বিশেষ করে আমার বদমাইশ মা। আর তারপর দুজনে মিলে একেবারে পো পো করে ধা। আমার কাছে খবর আছে যে ওরা দুজনে আজকে সকালেই কিন্তু বিয়ে করেছে। ওই দেখো, আর আজকে আমি সকালে জটাকে জিজ্ঞাসা করলাম যে তোর মেয়ে কোথায়, বলল যে মাসির বাড়িতে মাংস ভাত খেতে গেছে। কি মিথ্যাবাদী বাবারে বাবা! এরকম মিথ্যাবাদী মহিলা আমি বাপের জন্মে দেখিনি। পিঙ্কি এবং দিশানি এভাবেই মালতী দেবীর সঙ্গে পিএনপিসি করতে থাকে। আর মালতী দেবী ছিল সেই পাড়ার বিবিসি নিউজ। সে একবার যদি কোনো খবর পায়, সেই খবর সে পুরো পাড়ার মধ্যে রটিয়ে দেয়। আর এভাবেই মালতী দেবী পাড়ায় রটিয়ে দেয় যে জটার মেয়ে পালিয়ে গেছে। আর পিঙ্কি এবং দিশানি যখন বাজার থেকে বাড়িতে চলে আসে, তখনও তারা একে অপরের কাছে পিএনপিসি করতে শুরু করে। আর এমন সময় হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। এ বাবা, ছাদে যে কটা জামা কাপড় শুকাতে দিয়েছিলাম সব তো বৃষ্টির জলে ভিজে গেছে। তোমরা দুই বৌমা কোথায় মরলে? তোমাদের কখন বলেছিলাম যে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসো, আকাশে কালো মেঘ করেছে, বৃষ্টি নামবে, কিন্তু তোমরা তো আমার কথা শুনলেই না। কোথায় গেলে তোমরা? শাশুড়ি মায়ের এমন চিৎকার শুনে দুই বৌমা তাড়াতাড়ি সেখানে আসে। আর তারা দেখে যে শাশুড়ি মা ছাদে গিয়ে বৃষ্টির মধ্যে উপর থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসছে। আর এই দেখে দুজনে ভয় পেয়ে যায়, কারণ তারা এতক্ষণ ধরে পিএনপিসি করতেই ব্যস্ত ছিল। আর মালা দেবী ভালো করেই বুঝতে পারে যে তার দুই বৌমা পরনিন্দে এবং পরচর্চা করতে ব্যস্ত বলে তাদের কানে শাশুড়ি মায়ের আওয়াজ গিয়ে পৌঁছায় না। তোমাদেরকে কতবার বলেছি দুজন মাতা এক হয়ে একে অপরের নামে নিন্দা কোন রকম কোনো চর্চা করবে না। তোমাদের জন্য আমাকে কথা শুনতে হয়, কিন্তু তোমরা আমার কথা শোনো না কেন বলো তো? এই দেখো, আমি কিন্তু এখন বয়স্ক, আমার কোমরে ব্যথা পায়ে ব্যথা নিয়ে আমি ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম। তোমাদের লজ্জা করছে না? বিশ্বাস করুন মা, আমরা পরনিন্দা পরচর্চা করছিলাম না। আমরা তো সত্যিই ভুলে গেছি যে ছাদে জামা কাপড় দেওয়া ছিল, তা না হলে আমরা তো গিয়ে নিয়ে আসতাম। আসলে আমরা দুজনে মিলে একটা রেসিপি নিয়ে আলোচনা করছিলাম। কালকে আমরা একটা রেসিপি দেখেছি তো, সুন্দর করে গুড় দিয়ে পায়েস রান্না করা, আর সেটা নিয়েই আমরা একটু আলোচনা করছিলাম। পরনিন্দা পরচর্চা আমরা তো আর করি না মা। এমন কথা বলতে না বলতেই জটা তার বর স্বপনকে নিয়ে তাদের বাড়িতে হাজির হয়, কারণ ইতিমধ্যে তাদেরও কানে পৌঁছে যায় যে তাদের মেয়ে নাকি রিক্সাওয়ালার সঙ্গে পালিয়েছে। আর তারা দুজনই পিঙ্কি এবং দিশানির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আর এত বৃষ্টির মধ্যে মালা দেবী জটা ও তার বরকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কি ব্যাপার জটা, তোরা এখানে কি করছিস? এই বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হলো নাকি? আমার বউকে কি জিজ্ঞাসা করছো দিদি? আমার সাথে কথা বলো। তোমার দুই বৌমা তো বাজারে আর পাড়ায় একেবারে রটিয়ে দিয়েছে আমার মেয়ে নাকি রিক্সাওয়ালার সাথে পালিয়ে গেছে। আর কাকে বলেছে? ওই বদমাইশ মালতীকে। তোমার বৌমার কি খেয়ে বসে কোনো কাজ নেই? সে কি, এ তুমি কি কথা বলছো? আমার দুই বৌমা এরকম কথা বলতে যাবে কেন? তোমরা হয়তো কোথাও ভুল শুনেছো, এরকম হতে পারে না। আর ওই মালতী এমনিই মিথ্যাবাদী, ও নিশ্চয়ই কোনো মিথ্যা কথা বলেছে। কোনো মিথ্যা কথা বলেনি। তোমার দুই বৌমাকে বারণ করে দিও এরকম পরের নামে নিন্দা চর্চা যেন না করে। ওদের কি কোনো খেয়ে বসে কাজ নেই নাকি, যেমন মেয়ের নামে আজে বাজে কথা বলছে?
আর এই বলা মাত্রই পিঙ্কি এবং দিশানি ভীষণ পরিমাণে রেগে যায়। তারা হয়তো পরনিন্দা পরচর্চা করতে পারে, কিন্তু মেয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে তারা একদমই মিথ্যা কথা বলেনি। কিন্তু মালাদেবী তাদের কোনো রকম কথা শুনতে চায় না, তাই সে তার দুই বৌমাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে। আমার সোনার টুকরো মেয়ে ঝন্টি ঘটকপুকুরে পড়াশোনা করতে গেছে, কালকে রাত্রেবেলা ট্রেন ছিল, সেই জন্যই রিক্সা করে আমাকে স্টেশনে পাঠিয়ে দিয়েছি, আর তোমরা অমনি বলে দিলে আমার মেয়ে পালিয়ে গেছে। যত সব। এই যে চুপ করুন, আপনারা এত বড় বড় কথা বলছেন কেন? আপনার মেয়ে যখন কালকে ওই রিক্সাওয়ালার সঙ্গে পালাচ্ছিল তখন আমরা দুজনে মিলে ভিডিও করে রেখেছি। এই দেখুন ভিডিও। আর হ্যাঁ, আমরা পরনিন্দা পরচর্চা করতে পারি, কিন্তু আপনার মেয়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে একদম মিথ্যা কথা বলছি না আমরা। মেয়ে পালিয়েছে রিক্সাওয়ালার সঙ্গে, আবার বাবা মায়ের বড় বড় কথা। আর কাকু, আমি কোনো মেয়েকে দেখিনি রিক্সাওয়ালাকে সোনা বলে ডাকতে। আপনার মেয়ে রিক্সাওয়ালাকে সোনা বলে ডেকেছে, সুতরাং আপনি আর বেশি বড় বড় কথা ঝাড়বেন না। এই কথা বলা মাত্রই স্বপন বাবু এবং তার স্ত্রী একেবারে চুপ করে যায়, আর তারা কোনো রকম কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। তারপরও মালাদেবী দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কারণ এরকম পাড়ার মধ্যে নিন্দা করা একদমই উচিত নয়, কিন্তু তবুও দুই বৌমা কিছুতেই শোধরায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন যখন দুই বৌমা রান্নাঘরে রান্না করছে এমন সময়, জানিস ওই পাশের বাড়ির বদমাইশ শিলা আছে না, ও কালকে ফেসবুকে একটা শাড়ি পোস্ট করেছিল। লিখেছে ওই শাড়িটা নাকি 50,000 টাকা দাম, আর ওর বড়কে অ্যানিভার্সারিতে গিফট করেছে। এই দেখ, এই শাড়িটা দেখ, তোর বিশ্বাস হচ্ছে এটা 50,000 টাকা দাম হতে পারে? তাই নাকি? কিন্তু জানো দিদি, আমি কিছুদিন আগে বাদ্রা মার্কেটে শপিং করতে গিয়েছিলাম, সেখানে ঠিক ওরকমই একটা শাড়ি আমি 100 টাকাতে দেখেছি। আমার খুব পছন্দও হয়েছিল, তবু আমি কিনিনি। তারপর যখন দোকানটা থেকে আসবো তখন দেখলাম শিলা দোকানে ঢুকলো আর ওই শাড়িটা কিনে নিল। কি সাংঘাতিক মেয়ে ছেলে, বাবারে বাবা! আর ফেসবুকে লিখেছে শাড়িটার দাম নাকি 50,000 টাকা। কি বলবো বলো? এখন আমরা যদি কিছু বলতে চাই তাহলে আমাদেরই দোষ। তবে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা একটা ফেক অ্যাকাউন্ট করি আর সেখান থেকে এই শাড়িটার নিচে আসল দাম আর আসল শাড়িটার ছবি দিয়ে দিই, তাহলেই শিলার শিক্ষা হবে। এভাবেই তারা দুজনেই পরনিন্দা পরচর্চা করছে এমন সময় তাদের শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে, আর শাশুড়ি মাকে দেখেই দুই বৌমা একেবারে চুপ করে যায়। আমি ভালো করে জানি তোমরা দুজনে মিলে পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত ছিলে, সেই জন্যই তো কড়াইয়ের তরকারি পুড়ে যাচ্ছে, কিন্তু তোমাদের দুজনের কোনো খেয়াল নেই। পিঙ্কি এবং দিশানি তাকিয়ে দেখে যে সত্যি সত্যি কড়াইয়ের মধ্যে মাংসের তরকারি পুড়ে যাচ্ছে, আর সেটা পুড়ে একেবারে কালো হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে তারা গ্যাস ওভেন বন্ধ করে দেয়, কিন্তু মালাদেবীকে তারা কোনো রকম কোনো উত্তর দিতে পারে না। আমি প্রত্যেকদিন দুপুর 1টার সময় খাওয়া দাওয়া করি, আর আজকে দেরি হচ্ছে দেখে আমি বুঝতেই পেরেছি যে তোমরা দুজনে নিশ্চয়ই রান্নাঘরে রান্না করতে করতে পিএনপিসি করতে ব্যস্ত। আর ঠিক তাই, এই দেখো তার নমুনা। এখন আমি কি পোড়া মাংস খাবো নাকি? এই বলে মালাদেবী রান্নাঘর থেকে রাগ করে চলে যায়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন প্রীতম এবং সোহম অফিস থেকে বাড়িতে ফিরে এসে নিজেদের স্ত্রীদের সঙ্গে গল্প করতে শুরু করে, আর গল্প করতে করতে তারা অফিসের কিছু অফিসিয়াল ব্যাপার দুই বৌমাকে জানায়, কিন্তু তারা ভুলে যায় বাড়ির দুই বউ একেবারে পিএনপিসি করতে অভ্যস্ত। আরে আমাদের বস আছে না মিস্টার শিবম, তার চরিত্র খুবই খারাপ জানো তো। অফিসে যে কটা মেয়ে আছে তাদের সঙ্গে এমন বাজে ব্যবহার করে না যে একটাও মেয়ে টিকতে পারে না। কি জানি বাবা, তার বউ কি করে মেনে নেয় সবকিছু। আমরা যদি এরকম হতাম আমার তো মনে হয় আমাদের ঝাঁটা পেটা করতো। ঝ্যাটা জুতো সব মারতাম, বাড়িতে বউ রেখে অফিসে গিয়ে অসভ্যতামি করে বের করে দিতাম, বদমাইশ লোক কোথাকার। এরকম কথা শুনি প্রীতম ও সোহম দুই ভাই হেসে ওঠে। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন দুই বউয়ের বান্ধবী প্রিয়াঙ্কা তাদেরকে ফোন করে, আর তারা তিনজনে মিলে ফোনে গল্প করতে থাকে। কিন্তু পিঙ্কি এবং দিশানি যেহেতু পিএনপিসি করে, তাই তারা নিজেদেরকে কিছুতেই সামনে রাখতে পারে না। প্রিয়াঙ্কা গল্প করতে করতে নিজের বৈবাহিক জীবনের কিছু কথা তাদেরকে জানিয়ে দেয়। আর বলিস না, কপাল করে একটা বর পেয়েছি, আমাকে খুব ভালোবাসে জানিস তো। কত বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, কিন্তু কোনো মেয়েবাজির স্বভাব নেই, খুব ভালো লোক। আমি তো খুব খুশিতে আছি। ভাগ্যিস তুই সুখে আছিস, তা না হলে আমার বর যে কোম্পানিতে কাজ করে তার বস কিন্তু ভীষণ অসভ্য লোক। অফিসের নাকি প্রত্যেকটা মেয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে আর উল্টোপাল্টা ইঙ্গিত করে। আমরা তো বলেছি তোমরা দুই ভাই পারলে ওই ডিসিজি কোম্পানির কাজ ছেড়ে দাও, কারণ তোমরা যদি ওই কোম্পানিতে কাজ করতে করতে তোমাদের বস শিবমের মতো হয়ে যাও তাহলে কি হবে? হ্যাঁ একদম ঠিক প্রিয়াঙ্কা, তুইও কিন্তু সামনে থাকিস। যতই জামাইবাবু ভালো হোক না কেন, মানুষের চরিত্র বদলাতে কিন্তু সময় লাগে না।
দুই বৌমা এভাবে পিএনপিসি করতে শুরু করলে প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে ফোন রেখে দেয়, কারণ প্রিয়াঙ্কার বরে ছিল সেই ডিসিজি কোম্পানির মালিক আর তার বরের নাম শিবম। এতদিন ধরে শিবম অফিসে অসভ্যতামি করছিল সেটা প্রিয়াঙ্কা জানতে পারেনি, কিন্তু আজকে দুই বান্ধবী পরনিন্দা পরচর্চা করে প্রিয়াঙ্কাকে সেই ব্যাপারটা জানিয়ে দেয়। আর শিবম বাড়িতে ফিরতে না ফিরতেই প্রিয়াঙ্কা তাকে ঝাঁটা দিয়ে মারতে শুরু করে। আর প্রিয়াঙ্কা তার বরের ফোন চেক করে সমস্ত অসভ্যতামির প্রমাণও পেয়ে যায়। ভাগ্যিস আমার দুই বান্ধবী আমাকে তোমার চরিত্রের ব্যাপারে জানিয়ে দিয়েছিল, আর আমি তো জানতামই না যে আমার দুই বান্ধবীর স্বামীও তোমার অফিসে চাকরি করে। ঈশ্বর আমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। তোমার মতো লোকের সঙ্গে আমি ঘর করতে পারবো না, বদমাইশ লোক কোথাকার। আমি চললাম আমার বাপের বাড়ি। প্রিয়াঙ্কা এই কথা বলা মাত্রই শিবম প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর সে প্রিয়াঙ্কার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে প্রীতম সবসময় অফিসে ভয়ে ভয়ে থাকে, কারণ সে যদি প্রীতম এবং সোহমের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে তাহলে আবার তাদের স্ত্রীরা প্রিয়াঙ্কাকে সমস্ত কিছু জানিয়ে দেবে, আর শিবমকে আবার ঝাঁটার বাড়ি খেতে হবে। তাই শিবম আর কারোর সঙ্গে বাজে ব্যবহার করতে পারে না, আর এর ফলে প্রীতম এবং সোহম প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু তারা চাইলেও কখনো তাদের স্ত্রীদের পরনিন্দা পরচর্চা করা বন্ধ করাতে পারে না। অঞ্জলি দেবীর 3 মেয়ে ছিল। বড় মেয়ে শিলা, মেজ মেয়ে পাপিয়া এবং ছোট মেয়ে পল্লবী। পাপিয়া এবং পল্লবী দুই বোনের মধ্যে খুবই মিল ছিল, আর তারা দুই বোনে সবসময় এক জায়গাতেই থাকতে পছন্দ করত। কিন্তু তাদের বড় দিদি শিলাকে তারা একদমই পছন্দ করত না। এমনকি বড় দিদি শিলা তার দুই ছোট বোনকে যেটা করতে বারণ করত, শিলার দুই বোন ইচ্ছা করে সেটাই করে বসে থাকত। আর কোনো ভুল কাজের জন্য শিলা তার দুই বোনকে বকাবকি করলে পাপি এবং পল্লবী তাদের দিদিকে একদমই সহ্য করতে পারত না। তাই তারা দুই বোন সবসময় দিদির উপর অত্যাচার করত। মা, আমি আর পল্লবী একটু শপিং করতে যাচ্ছি, কারণ আমাদের ড্রেসগুলো সব পুরানো হয়ে গেছে। আমরা তো অনেকদিন আগে শপিং করেছিলাম, আর এখন অবশ্যই আমাদেরকে নতুন নতুন ড্রেস কিনতে হবে, না হলে আর চলবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, টাকাগুলো একটু জমিয়ে রাখতে শেখ। হাতে টাকা এলেই যে উড়িয়ে ফেলতে হবে এমনটা নয়। টাকাগুলো একটু বুঝে শুনে খরচ কর, কারণ দরকার পড়লে তো তোরা আবার ওই টাকাটা কাজে লাগাতে পারবি। মা, তুমি এমন ভাবে বলছো যেন আমাদের বাবার কাছে টাকা নেই। তুমি তো জানো বাবার কাছে কত টাকা আছে, আর আমরা যদি সামান্য 20-30 হাজার টাকা শপিং করি তাহলে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি। ঠিক আছে, তোরা যা পারিস তাই কর, আমাকে আর কিছুই বলবি না। আমি চললাম রান্নাঘরে, আমার অনেক কাজ আছে। তোদের সঙ্গে বকবক করতে গেলে আমার চলবে না। এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায়, আর পাপি এবং পল্লবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। আর তারা যখন শপিং করতে বেরোবে তার আগেই তাদের বড় দিদি শিলা সেখানে এসে বলে, পাপিয়া, পল্লবী, তোরা শপিং করতে যাস না, কারণ শপিং করতে গেলেই তো তোরা সব টাকা খরচ করে ফেলবি। তাছাড়া মা কিন্তু তোদেরকে ঠিকই বলেছে, প্রত্যেকবার তোরা শপিং করতে গিয়ে অনেক বেশি বেশি টাকা উড়িয়ে বাড়িতে ফিরে আসিস। দিদি, তুমি আবার আমাদের সামনে কেন এলে বলো তো? তোমার মুখ দেখলে আমরা একদমই সহ্য করতে পারি না। তুমি কি ভেবেছো তোমার কথাই আমরা শপিং করতে যাব না? তুমি আমাদেরকে যত বারণ করবে আমরা তত বেশি করে শপিং করব। বাবা তোমাকে কম টাকা দিয়েছে বলে তোমার বুঝি হিংসা হচ্ছে? পাপিয়া, তোরা কিন্তু ভুল ভাবছিস। তোরা তো আমার বোন, আর তাছাড়া আমি কি তোদেরকে শপিং করতে যেতে বারণ করতে পারি না? আমি তো তোদের ভালোর জন্যই বলছি। শিলার এমন কথা শেষ হতে না হতেই পাপিয়া এবং পল্লবী দুজনে মিলে শিলাকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়, আর তারা দুই বোন পেছনে না তাকিয়েই নিজেদের মতো শপিং করতে বেরিয়ে যায়। আর অন্যদিকে শিলাকে ধাক্কা মারার ফলে শিলা পড়ে গিয়ে মাথায় খুবই জোরে আঘাত পায়। এর ফলে তার মাথা থেকে রক্ত বেরোতে থাকে, আর তখনই সেখানে অঞ্জলি দেবী ছুটে আসে। আরে শিলা, তোর কি হলো রে? তুই এরকম ভাবে পড়ে গেলি কিভাবে? আয় আয়, আমি তোর মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি। ওঠ মা, তাড়াতাড়ি উঠে পড়। মা, আমি আমার দুই বোনকে তো ভালো কথাই বলছিলাম। জানি না ওরা সবসময় আমার উপর এত রেগে থাকে কেন, সবসময় আমার উপর এভাবে অত্যাচার করে। আমি বড় দিদি হয়ে ওদের অত্যাচার সবসময় সহ্য করতে থাকি। তুই সবই তো জানিস ওরা দুজন কেমন, তাহলে তুই কেন আবার ওদেরকে বারণ করতে গেলি বলতো? ওরা তোর কথা সহ্য করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও তুই সবসময় একইভাবে ওদের সঙ্গে কথা বলে যাস। এখন চুপ কর আর নিজের ঘরে গিয়ে একটু রেস্ট করবি, চল। এই বলে অঞ্জলি দেবী তার মেয়ের মাথায় ব্যান্ডেজ করে তাকে নিজের রুমে রেস্ট করতে পাঠিয়ে দেয়। আর সেই দিন পাপিয়া এবং পল্লবী সন্ধ্যাবেলা অনেক শপিং করে বাড়িতে নিয়ে আসে, আর তারা তাদের দিদিকে দেখিয়ে দেখিয়ে জামা কাপড়গুলো ট্রাই করতে শুরু করে।
এই পল্লবী, আমার গায়ে এই জামাটা খুব সুন্দর লাগছে তাই না? আমি তো অনেক খুঁজে খুঁজে এরকম একটা জামা পেয়েছি। আমি জানি এই জামাটা পরে আমাকে দারুণ লাগছে। আর তাছাড়া আমি কি কারোর মতো বিচ্ছিরি দেখতে নাকি? আমাকে তো কত সুন্দর দেখতে, তাই না? এভাবে পাপিয়া নিজেই নিজের প্রশংসা করতে থাকে আর সে তার বড় দিদিকে ঠেস মেরে কথাও বলে। শিলা সবটাই বুঝতে পারে কিন্তু তবুও সে কোনো কথার উত্তর দেয় না। এভাবে সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে পাপিয়া এবং পল্লবীর অত্যাচার আরো বেড়ে যায়। একদিন, মা তুমি তো প্রত্যেকদিন রান্না করো, আমাদের জন্য তোমাকে প্রত্যেকদিন কত কষ্ট করে রান্না করতে হয়। কত গরম পড়েছে বলো তো এখন? তুমি বরং আজকে একটু আরাম করো, তোমার বদলে আমি আজকে রান্না করে দিচ্ছি। এই পল্লবী, আজকে কিন্তু আমরা খুব ভালো একটা সুযোগ পেয়েছি। আজকে দিদিকে ভালো করে মজা বোঝাবো, ঠিক আছে? কিন্তু তুই মায়ের উপর নজর রাখবি। আর এখন রান্নাঘরে ঢুকেই আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানি। কি হলো মা, তুমি এখনো রান্নাঘরে দাঁড়িয়ে থাকবে? তুমি যাও গিয়ে রেস্ট করো। আমি বলছি তো আমি সব রান্না করে নেব। আর তাছাড়া আমি তো খুব ভালোই রান্না করতে পারি, কারণ আমি তো তোমার কাছ থেকেই সব রান্না শিখেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাহলে চললাম। তুই রান্নাটা করে নে, কেমন? সাবধানে করবি মা। এভাবেই অঞ্জলি দেবী নিজের রুমে চলে যায় আর পল্লবী রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে শুরু করে। এমন সময় পাপিয়া রান্নাঘরে ঢুকে পড়ে। কি ব্যাপার দিদি, মাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে তুমি রান্নাঘরে কি করছো শুনি? আচ্ছা, মনে হচ্ছে তুমি আমাদের জন্য স্পেশাল কিছু রান্না করছো, যাতে আমরা দুই বোন তোমার উপর আর অত্যাচার করতে না পারি, তাই তো? তার মানে তুমি আমাদেরকে মারার প্ল্যান করছো? কি বলছিস কি পাপিয়া? আমি তোদেরকে মার্ডার করার প্ল্যান করব কেন? আর তোরা কি জানিস আমি তোদেরকে কতটা ভালোবাসি? সবকিছু জানার পরও তোরা এরকম বলবি? তোদের অত্যাচার সহ্য করার পরও আমি তোদের জন্য কতটা চিন্তা করি, কিন্তু তোরা তো কিছুই বুঝতে চাস না। আচ্ছা যাই হোক, এখন এসব বাদ দে। আমি এখন রান্না করতে এসেছি, কিন্তু তুই এখন রান্না করে এসে কি করছিস বলতো? ও, তুমি রান্না করতে এসেছো? ঠিক আছে, তাহলে আমাকে একটু পাস্তা বানিয়ে দাও তো। পাপিয়ার কথা শুনি শিলা তখনই পাস্তা রান্না করতে শুরু করে। আর শিলা যখন পাস্তা তৈরি করার জন্য গ্যাস ওভেনের উপর জল গরম করতে বসায়, তখনই পাপিয়া সেই গরম জলে তার দিদির হাত চেপে ধরে আর শিলা চিৎকার করতে থাকে। কিন্তু তবুও পাপিয়া কিছুতেই তার দিদির হাত ছাড়তে চায় না। আহ বাবারে পাপিয়া, তুই এটা কি করছিস? তুই আমার হাত ছাড়, আমার হাতটা পুড়ে গেল। পাপিয়া প্লিজ আমার হাত ছেড়ে দে বোন। তুমি আমাদেরকে একদমই সহ্য করতে পারো না। আমরা যা করি সব সময় তুমি বারণ করো, তাই তো? এবার তোমাকে আমি মজা বোঝাবো। এই বলে পাপিয়া আবার শিলার হাত গরম জলের মধ্যে চুবিয়ে ধরে রাখে আর শিলা প্রচন্ড জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এমন সময় তাদের মা সেখানে ছুটে আসে আর তখনই পাপিয়া তার দিদির হাত ছেড়ে দেয়। এ বাবা দিদি, তোমার হাতে কি হলো দেখো। আরে তুমি একটু দেখে শুনে রান্না করবে তো। মা দেখো, তোমার বড় মেয়ে হাত পুড়িয়ে বসে আছে। সামান্য একটু রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই তোমার মেয়ে হাত পুড়িয়ে বসলো। জানি না বাবা শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে রান্না বান্না করবে। কিরে শিলা, তুই হাত পুড়িয়ে ফেলেছিস? উফ, তোদেরকে আমি সেই জন্যই তো কোনো কাজ করতে দিই না। তুই আজকে যেহেতু জোর করলি, তাই আমি তোকে রান্নাঘর ছেড়ে বাইরে গেলাম। এই শিলা, তুই নিজের ঘরে গিয়ে হাতে মলম লাগিয়ে নে। পাপিয়া, তোর দিদির হাতে একটু ব্যান্ডেজ করে দে তো মা, আমি রান্নাটা করে নিচ্ছি। হ্যাঁ দিদি চলো, আমি তোমার হাতে সুন্দর করে মলম লাগিয়ে তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি। মা তুমি চিন্তা করো না, আমি দিদির হাতে ভালো করে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেবো, ওকে? এই বলে পাপি এবং পল্লবী দুই বোন আর তারা তাদের দিদিকে ঘরে নিয়ে গিয়ে শিলার হাত ধরে দেওয়ালে ঘষে দেয়। এর ফলে শিলা আরো কষ্ট পায়। তোরা আমার সঙ্গে এরকম কেন করছিস? মায়ের সামনে তোরা এত ভালো মানুষ হয়ে যাস, আর মা যখন থাকে না তখন আমার সঙ্গে কেন এত খারাপ ব্যবহার করিস? আমি তোদের কি ক্ষতি করেছি বল? তুমি আমাদের কি ক্ষতি করেছো? বাবা তো তোমাকে বেশি ভালোবাসে আর তোমাকে সব সময় বেশি টাকা দেয়, আর আমরা দুই বোন টাকা চাইলে আমাদেরকে দিতেই চাই না। তাই জন্যই তো তোমার উপর আমাদের এত রাগ। আমরা যখনই নাইট ক্লাবে বা বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার জন্য রেডি হই, তুমি এমন ভাবে মায়ের কানে বিষ ঢালো যে মা আমাদের বাড়ি থেকে বেরোতেই দেয় না। তখন আমাদের প্রচন্ড রাগ ধরে, আর সেই রাগের প্রতিশোধ আমরা তোমার উপর তুলি। এই বলে পাপি এবং পল্লবী সেখান থেকে চলে যায়, আর তারা শিলার হাতে মলম লাগিয়ে দেয় না, আর নাইবা তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এর ফলে শিলা একাই নিজের হাতে মলম লাগায় এবং নিজে নিজে হাতে ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করে। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। একদিন মা, আমি আর পল্লবী দুজনে মিলে একটু নাইট ক্লাবে যাচ্ছি। আসলে সেই তোমাকে বলেছিলাম না, আমার একটা বান্ধবী ওর বার্থডের জন্য নাইট ক্লাবে পার্টি দিচ্ছে, তাই জন্য আমরা যাচ্ছি। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু আমাদের বাড়িতে আসতে একটু দেরি হবে। আমাদের জন্য চিন্তা করবে না, আমরা তোমাকে সময় মতো ফোন করে নেব।
এই তোরা মিথ্যা কথা কেন বলছিস? আমি তো এক্ষুনি শুনতে পেলাম তুই যেন কার সঙ্গে ফোনে কথা বলছিলি, আর মা আসতেই তুই ফোনটা রেখে দিলি। তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলিস? আর ওটা তো তোর কোনো বান্ধবী ছিল না, ওটা একটা ছেলের গলা ছিল। দেখেছো মা, তোমার বড় মেয়ে আজকাল আমাকে কেমন পরিমাণে সন্দেহ করছে। এই যে দিদি, তুমি দয়া করে প্লিজ আমাদের নামে মাকে কিছু বলবে না, কারণ যেটা তুমি ঠিকঠাক ভাবে জানো না সেটা নিয়ে কোনো মন্তব্য করবে না। আসলে ওটা আমার ছেলে বন্ধু ছিল ঠিকই, ওই তো আমাদেরকে সঙ্গে করে নাইট ক্লাবে নিয়ে যাবে। আসলে আমাদের বান্ধবী ওকে পাঠাচ্ছে যাতে আমরা দুজনে ঠিকঠাক ভাবে যেতে পারি। ঠিক আছে, ওই ছেলেটা যদি তোদের বন্ধু হয় তাহলে ওকে আমাদের বাড়িতে আসতে বল, আর বাড়িতে এসে তোদের দুজনকে নিয়ে যেতে বল। আর তাছাড়া আজকে তোদের কোন বান্ধবীর বাজছে দেখা তো আমাকে। একবার তোদের বান্ধবীকে ফোন করতো। মা, আমার মনে হচ্ছে তোমার দুই মেয়ে মিথ্যা কথা বলছে, এরা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে। পাপিয়া, পল্লবী, তোরা মিথ্যা কথা বলছিস তাই তো? আমি জানি শিলা মিথ্যা কথা বলছে না, কারণ আমিও দেখলাম তুই ফোনে কার সঙ্গে ফিসফিস করে কথা বলছিলি, আর আমি আসার সঙ্গে সঙ্গেই ফোনটা কান থেকে নামিয়ে নিলি। মায়ের কথা শুনে পাপি এবং পল্লবী থতমত খেয়ে যায়, আর তারা কিছুই বলতে পারে না, তাই তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর অঞ্জলি দেবী সেদিন তার দুই মেয়েকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেয় না। এর ফলে পল্লবী এবং পাপিয়া আবার দুজনই তাদের দিদির উপর রেগে যায়, আর তারা নিজেদের রুমে গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে তাদের দিদিকে মজা বোঝানো যাবে। কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম, বন্ধুর বার্থডে পার্টির নাম করে আমি আর আমার বয়ফ্রেন্ড রাহুল দুজনে মিলে ঘুরতে যাব, কিন্তু সেটা ওই শিলার বাচ্চার জন্য হলো না। এই পল্লবী শোন, আমি একটা প্ল্যান করেছি, তুই কিন্তু প্ল্যান অনুযায়ী কাজ করবি, তাহলে তুইও তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যেতে পারবি। তা না হলে কিন্তু আমাদেরকে এভাবেই বাড়িতে বসে থাকতে হবে। এভাবেই পাপিয়া তার ছোট বোনকে তার প্ল্যানের কথা ভালো মতো বুঝিয়ে দেয়, আর এভাবেই দুই বোন কুবুদ্ধি খাটিয়ে তাদের বড় দিদিকে জব্দ করবে বলে ঠিক করে। দেখতে দেখতে সেই দিনটা কাটে, আর পরের দিন রাত্রিবেলা পাপি এবং পল্লবী দুই বোন শিলার ঘরের সামনে গিয়ে সেই ঘরের দরজা খোলার চেষ্টা করে, আর খুব সহজেই তারা দুই বোন সেই ঘরের দরজা খুলে ফেলে। আর তখন পাপি এবং পল্লবী দুজনেই শিলার মুখের উপর বালিশ চেপে ধরে। পল্লবী, তুই তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দে, আর তা না হলে কিন্তু মা বাবা চলে আসতে পারে। এই শিলার বাচ্চা এত জোরে জোরে চিৎকার করছে, আমার মনে হচ্ছে মা বাবা চলে আসবে। তুই একদিকে বালিশটা চেপে ধর, আর আমি অন্যদিকে ধরছি, তাহলে আর ছটফট করতে পারবে না। এভাবেই পাপি এবং পল্লবী দুজনে মিলে শিলার মুখে বালিশ চেপে ধরতে শিলা অজ্ঞান হওয়ার নাটক করে, আর সে ছটফট করা বন্ধ করে দেয়। এর ফলে পাপি এবং পল্লবী মনে করে যে শিলা হয়তো মারা গেছে, তাই তারা দুই বোন চুপি চুপি শিলার ঘর থেকে বেরিয়ে যেতে যাবে। এমন সময় শিলা জোরে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে শুরু করে, ফলে তখনই শিলার বাবা মা সেখানে ছুটে আসে। কিরে মা শিলা, তোর কি হয়েছে? তুই এত জোরে চিৎকার করলি কেন? এত রাত্রেবেলা কি হয়েছে বলতো? আর পাপিয়া, পল্লবী, তোরা এখানে কেন? তোরাও কি চিৎকার শুনে এলি নাকি? হ্যাঁ বাবা, আমরাও তো চিৎকার শুনে তাড়াতাড়ি করে এখানে ছুটে এলাম। ও দিদি, তোমার কি হয়েছে গো? তুমি চিৎকার করছো কেন? তোরা কি ভেবেছিস আমি মারা গেছি? তোরা আমাকে এত সহজে মারতে পারবি না। তোরা কি ভাবিস আমি শুধু তোদের অত্যাচার সহ্য করি বলে আমি বড্ড অসহায়? মোটেই না বাবা মা, আমি তোমাদেরকে একটা ভিডিও রেকর্ডিং দেখাচ্ছি। আসলে তোরা দুই বোন যখন আমাকে মারার প্ল্যান করছিলি তখন আমি তোদের সব কথা শুনতে পেয়েছিলাম, সেই জন্য আমি রাত্রিবেলা ঘুমানোর আগে আমার ঘরে ক্যামেরা অন করে শুয়েছি। এই বলে শিলা সেই ভিডিও রেকর্ডিং তার বাবা মাকে দেখায়, যা দেখে শিলার বাবা মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর পল্লবী এবং পাপিয়াকে তখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এর ফলে তারা দুই বোন খুবই ভয় পেয়ে যায়, আর তারা যেহেতু তাদের বাবাকে প্রচন্ড পরিমাণে ভয় করত, তাই তারা তখনই তাদের বাবা মায়ের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে। এমনকি তাদের দিদির কাছেও দুই বোন মিলে ক্ষমা চায়। এভাবে সেদিনের পর থেকে দুই বোন নিজেদেরকে পরিবর্তন করে নেয়, আর তারা কখনো তাদের দিদির সঙ্গে বাজে ব্যবহার করে না।